দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ফাতিহা শাফি থাকছি। দর্শক আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ব্যবসা বাণিজ্য, শেয়ার, বীমা এবং অর্থনীতির আদ্যোপান্ত বিষয়াদি তুলে ধরার জন্য, এবং আজও কিন্তু এই ধারার ব্যতিক্রম আমরা রাখিনি। আজও আমরা একটি সমসাময়িক বিষয় আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাম্পে তেল নেই, ভোক্তার দুর্ভোগ বাড়ছে, জ্বালানি ব্যবস্থায় কোথায় সমস্যা। দর্শক আমরা যেরকমটা জানি জ্বালানি তেলের জন্য হাহাকার কিন্তু মার্চের মাঝামাঝি সময় থেকেই, এবং গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পাম্প থেকে তেল সংগ্রহ করছেন, এবং জ্বালানি মন্ত্রী আমাদেরকে যেরকমটা বলেছেন যে পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু গ্রাহকদের ভোগান্তি কিন্তু কমছে না। সেই ভোগান্তি না কমার পেছনে কী কারণ থাকতে পারে সেটি আজকে আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাজমুল হক, সভাপতি বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, আমন্ত্রণ আপনাকে। আমাদের সাথে আরও আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে যেরকমটা বলছিলাম, আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে তেলের মজুদ আছে, কিন্তু আমরা ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু দেখে থাকি। সেটির পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আসলে যে লাইন এবং যে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে পেট্রোল পাম্পগুলোতে, তার মধ্যে আমি বলবো যে জ্বালানি তেলের বিপণনে গিয়ে আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোটর বাইক, এবং এদের যে উচ্ছৃঙ্খল আচরণ, উগ্রতা, এটা সামাল দিতে গিয়ে আমাদের বেশ ব্যাক করাতে হচ্ছে। তেলের সরবরাহ, তেলের সাপ্লাই, তেল বেচা কিনা, এটা তো একটা আলাদা জিনিস আছেই, কিন্তু তারপর তাদের দুর্ব্যবহার, স্টাফদেরকে মারধর, মালিকদেরকে গালিগালাজ, পাম্প জ্বালিয়ে দেবো তেল না দিতে পারলে, এগুলো আমরা ফেস করছি। তো আপনাকে যদি আমি একটু তথ্য তুলে ধরি, এই তথ্যটা না দিলে হয়তো এটা বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়বে। সারা বাংলাদেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৬৬ লাখের কিছু বেশি, এবং এর মাঝে আপনার ৪৮ লক্ষই মোটর বাইক। আর আমি যেহেতু ঢাকায় বসে কথা বলছি, ঢাকায় আমার ব্যবসা, আমি ঢাকার কথা যদি বলি, তাহলে ঢাকায় ২২ লক্ষ গাড়ি বিআরটিএতে নিবন্ধন করা আছে, তার মধ্যে ১২ লক্ষই আপনার মোটর বাইক। এখন এই আমি যদি প্রথমে মোটর বাইক নিয়ে, যেহেতু আমাদের মাথা ব্যথা, আমি মোটর বাইক নিয়ে কথা বলছি আগে। মোটর বাইকের যে ১২ লক্ষ মোটর বাইক, এই মোটর বাইকের মধ্যে আপনার ২ লক্ষের উপরে রাইড শেয়ারিং করে। মোটর বাইক দুই ধরনের, একটা হলো যারা রাইড শেয়ারিং করে, আর একটা হলো যাদের ব্যক্তিগত, শুধু সাধারণ, যেটাকে আমরা সাধারণ বাইক রাইডার বলি আর কি। তো ওই যে ২ লক্ষ বাইক শেয়ার রাইডিং যারা করেন, এর বাইরে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এই আরও বেশ কিছু, সেটা লাখের উপরে ঢাকা শহরে আসছেন। এর কারণটা হলো যে ওনারা শেয়ার রাইডিং করেন। ঢাকার বাইরে কিন্তু শেয়ার রাইডিং এত জনপ্রিয় না, এবং এই স্কোপও নাই। তো ওনারা অনেকেই এসে ঢাকায় শেয়ার রাইডিং করে, এবং ঢাকায় অবস্থান করছেন ওনাদের মোটর বাইক সহ। তো ধরেন আপনি ১২ লাখ আর ১ লাখ, ১৩ লাখ। ১ লাখটা আমি বললাম ন্যূনতম, ১৩ লাখ। এখন এই ১৩ লক্ষ বাইক প্রতিদিন ওনাদের, তো এমনি সাধারণ বাইক যারা চালান, একটা বাইকে ১ লিটার তেলে ৩০ থেকে ৪০ লিটার, আমি ৪০ কিলোমিটার, আমি বেশিটাই ধরি, ৪০ কিলোমিটার চলে। তাহলে তার সারাদিন যদি শেয়ারিং করেন, তাহলে তার মিনিমাম ৫ লিটার তেল দরকার। তো আপনি হিসাব করেন, আমি ধরেন ১৩ লাখ বললাম, এই ১৩ লাখের মধ্যে ১৩ লাখই রাস্তায় নামছে প্রতিদিনে, এমন তো নাও হতে পারে। আমি যদি এটাকে 50% নিয়ে আসি, ৬.৫ লাখ। তো ৬.৫ লক্ষ বাইক শেয়ার রাইডার যারা, তারা যদি ৫ লিটার করে তেল নেয়, আপনি হিসাবটা করে দেখেন যে কত দাঁড়ায়। তো সেই হিসাবে আমি যদি সব কিছু হিসাব করে বের করি, শুধুমাত্র এই শেয়ার রাইডিং এদের জন্যই প্রায় ৬ লক্ষ লিটার তেল দরকার, মানে ৬০০ টন। এই সামগ্রিক যে চিত্রটি আপনি তুলে ধরলেন, এই ব্যাপারটি কিন্তু আগেও ছিল, কিন্তু আগে কিন্তু এত প্রকট আকারে কিন্তু এই বিষয়টি দেখা যায়নি। আমি আসছি সেই জায়গায়। আমি প্রথমে হিসাব তথ্যটাকে দিয়ে নিই। শুধু মোটর বাইক শেয়ারিং যারা করছেন, তাদের জন্য ৬০০ টন অকটেন দরকার পার ডে ইন ঢাকা। এরপরে রয়েছে সাধারণ বাইক, তারপর রয়েছে কার, জিপ, মাইক্রোবাস, অন্যান্য গাড়ি।
এখন আপনি যে প্রশ্নটা করলেন যে আগেও তো হয়েছে, আগে বলতে আপনি কত আগের কথা বলবেন? শেয়ারিং তো বেশি দিন হয়নি। আপনি আগে বলতে আমি শুধু গত বছর 2025 যেটা সরকার এখন সাপ্লাই যেটা আমাদেরকে দিচ্ছেন, ওনার যেটা মানদণ্ড ধরছেন, আমি ওইটা নিয়েই কথা বলি। আমি একজন পেট্রোল পাম্প মালিক হিসেবে কি পাবো সেটা নির্ধারণ করেছেন, মানদণ্ড নির্ধারণ করেছেন 2025 এপ্রিল মাস। এটা রানিং এপ্রিল মাস তো। গত বছর এপ্রিল মাসে আমি কি তেল লিফটিং করেছি, ওই পরিমাণ ওনারা আমার চাহিদা হিসাব করে ওনারা তেল দিচ্ছেন। চাহিদাটা তো পেট্রোল পাম্পের না, চাহিদাটা হলো যারা ভোক্তা তাদের চাহিদা। এখন 2025 এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে ঢাকা কি আনরেস্ট ছিল? ঢাকা শহরই না, শুধু সারা বাংলাদেশের যতগুলো শহর, সেটা মেট্রোপলিটন সিটি হোক চাই এমনি লোকাল সিটি হোক, সবগুলা আনরেস্ট ছিল। আপনার কি বলে অবস্থান ধর্মঘট, মিছিল, মিটিং, এইটা লাগাতার ছিল। কারণ রাস্তায় যদি অবস্থান ধর্মঘট করে তাহলে ওই রাস্তাটা তো বন্ধ। তো ওই রাস্তা বন্ধ হলে ওই রাস্তায় চলাচল কিন্তু গাড়ির যে এফেক্ট পড়বে আপনার ঘন্টার পর ঘন্টা। আমি আমার পাম্পের কথাই বলি, আমার পাম্পটা যে জায়গায় তার একদিকে প্রেস ক্লাব আরেকদিকে শাহবাগ স্কোয়ার। তো আমার এই পাম্পটা আমি দিনে 5-6 ঘন্টা বেশি চালাতেই পারিনি। এরকম আমার পাম্পের পাশে এলিফ্যান্ট রোড একটা পাম্প আছে, ইন্টারকনের সামনে একটা পাম্প আছে। এই পাম্পগুলো কখন ওই গত বছর কোনো অবস্থাতেই 7-8 ঘন্টার বেশি চলে নেই। তা বাকি যেই সময়টা রাস্তায় গাড়িগুলো চলছে, ওই চলার এখনকার চলা কি এখন কি কোথাও কোনো অবস্থান ধর্মটা আছে, মিছিল আছে, মিটিং আছে? নাই তো। এখন তো ফ্রি। জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার, আমরা গণতন্ত্রের একটা শুভ সূচনা করেছি। কিন্তু আপনি হিসাবটা করলেন 25 এপ্রিলে আমি কি তেল নিছি, ওই চাহিদা অনুযায়ী আপনি তেলটা দিচ্ছেন। আরেকটা দেখেন ঘটনা কি ঘটেছে, ওনারা বলতেছেন যে চাহিদা 10-15% ডিজেল অ্যান্ড পেট্রোল, অক্টেটা করেছেন 20% বৃদ্ধি করছেন। কোনটা 20%? ওই যে 25 এপ্রিল মাসে যে চাহিদা, ওইটা 20% করছেন। কিন্তু আপনার বর্তমান তো গাড়ির মুভমেন্ট অলমোস্ট প্রায় আপনার ডবলের কাছাকাছি। তাহলে এই চাহিদাটা তো আপনি মিটাতে সরকার দিচ্ছে না। আপনি উপস্থাপনা শুরুতেই বলেছেন পেট্রোল পাম্পগুলোতে মজুদ, পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ কম। পেট্রোল পাম্পে তো কোনো সরবরাহ করে না, সরবরাহ করে সরকার। গভর্নমেন্টের সরকার বলতে বিপণন কোম্পানি, পদ্মা, মেঘনা, যমুনা, ওনারা আমাদেরকে তেল দেয়, আমরা ভোক্তাদেরকে তেল দিই। ওনারা আমাকে যে তেলটা দিবেন আমি তো সেই তেলটাই ভোক্তার কাছে দিব। এখন ওনারা যদি আমাকে 25 এপ্রিলের চাহিদা অনুযায়ী তেল দেন, এটা তো বর্তমান চাহিদা না। তো আমিও 5-6 ঘন্টা চালানোর পর আমার পাম্প বন্ধ। এটার জন্যই গভর্নমেন্ট এই পাবলিক ভিতরে একটা আতঙ্ক, প্লাস অনেক পাম্পে তেল নাই, এটার কারণে ওই দীর্ঘ লাইনটা কমছে। জি, আমরা এই প্রসঙ্গে আসবো, আপনার কাছে আবারও আসছি। আমরা রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে চলে আসতে যাচ্ছি। আমরা যেরকমটা বলেছি আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার যে বিষয়বস্তু, আসলে পাম্পে তেল নেই, এই যে একটি সংকট তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে আসলে দায় কার বেশি বলে আপনি মনে করছেন? সেখানে কি সরবরাহ ব্যবস্থার কোনো ঘাটতি আছে, নাকি নীতি নির্ধারণের কোনো ব্যাপার স্যাপার আছে, নাকি বাজার তদারকির একটি বিষয় চলে আসছে? কি বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ, নাজমুল ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা। আমি যদি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিই, তাহলে সর্বশেষ আজ পর্যন্ত বাস্তবতা যেটা বলে তাতে হচ্ছে নীতি নির্ধারণ এবং সরবরাহটাই প্রধান সংকট, এবং এই দায় সরকারকেই নিতে হবে। এটাই কেন আমি বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে দেখেন, তথ্য, তাহলে তথ্যটা যে দিচ্ছে আমরা, সরকার দিচ্ছে, তাই তো, তাই ছাড়া তো অন্য কেউ তথ্যটা গুরুত্বপূর্ণ না। যদিও আমরা বিপিসির কাছ থেকে এইটা যদি প্রতিদিন পর্যাপ্ত তথ্য পেতাম, তাহলে আমরা এই পাম্প মালিক টালিকদের সাথে কথা না বললেও চলে যেত আর কি। কিন্তু আমরা পথটা উল্টা করেছি। তা সরকার এবার তথ্যে আসেন। প্রথম দিকে কি বললেন, একজন মন্ত্রী বললেন সর্বকালের সেরা মজুদ, মনে আছে? একজন মন্ত্রী বললেন কোন পাম্পে যে তেল পাচ্ছ না আমাকে জানাও, আমি তেল দেব। খেয়াল করেন। তারপরে এইগুলোকে ছাড়িয়ে তথ্য প্রকাশিত হলো আমাদের বিপিসি, আমাদের দেশে যে অকটেন পেট্রোল কেনা হয়, তারা একটা চিঠি দিয়েছে। আমি নাকি বললাম, আমরা ভাবতেও পারি নাই যে আগামী 10 দিন আমরা আমাদের দেশ থেকে এই সমস্ত তেল কিনবো না, কারণ আমাদের ডিপোতে নাকি জায়গা নাই, পর্যাপ্ত তেল আছে। তাহলে এবার তেলে যদি পর্যাপ্ত তেল থাকে, তাহলে আমার পাম্পে সরবরাহের কেন ঘাটতি হচ্ছে? তাহলে আপনি এই জায়গাটা প্রথম সমস্যা। তাহলে আপনি ওই জায়গাটা যদি সমাধান করতেন। আচ্ছা, সেখানে আরেকটু তথ্য বলি, যদি আমার তথ্য ভুল হয়, ভাই আছেন উনি শুধরাই দেবেন বলে, যতটুকু আমরা পত্রিকা পড়ে দেখছি, এই যে দেখলেন না
দাম বাড়লো, এই দাম বাড়ার ব্যাপারেও আমি পরে একটু কথা বলবো, যে ন্যাচারাল যারা মজুদ করেছে অন্যরা করেছে তাদের লাভ, কিন্তু আমি তো এখন দেখছি সবচেয়ে বড় মজুদদার বিপিসি। কারণ বিপিসি দাম বাড়ার পরে বলল সরবরাহ 10 থেকে 20% বাড়াবো। খেয়াল করেন, তার মানে ওই কথার মধ্যে আগের কথার সাথে সাংঘর্ষিক, যে আগে তাহলে পর্যাপ্ত তারা সরবরাহ করে নাই। তাহলে পর্যাপ্ত সরবরাহ যদি থাকতো, এখন ধরেন উনি যেটা বললেন যে ঠিক আছে একটা হিসাব করলো গত বছরের এপ্রিল, এইবারের বাস্তবতা বিবেচনায় কতটুকু দেবে, সেটা দেওয়ার পরে হ্যাঁ এই ধরনের যখন একটা সংকটের কথা বলা হয়, আমরা আমাদের দেশের মানুষ জানি, আমাদের দেশ না পৃথিবীর অন্য দেশও তাই, খালি বাঙালি আমাদের দেশের দোষ দেওয়া এটা যথাযথ না। তাতে কিছুটা ওই যে ভবিষ্যতে পাবো কি পাবো না, তাতে আমাদের একটা স্বভাব থাকে নিজস্ব কিছু সঞ্চয়। আর খুবই স্বাভাবিক এইরকম সংকটে মজুদদার ব্যক্তি গোষ্ঠী তারা নানাভাবে মজুদ করে। পেট্রোল পাম্প মালিকের মধ্যে কেউ কেউ আছে, ইতিমধ্যে দু একজনের খবর পেয়েছে, ওটাই সবাই না আছে। আপনি দেখবেন বাঁশ ঝাড়ে এইটা পাওয়া গেছে, অনেকের ঘরে পাওয়া গেছে, সেইটা আছে। তাহলে পরেরটা অন্য কাজ। প্রথমে আপনি পর্যাপ্ত তথ্য দেওয়ার পরে যে পর্যাপ্ত সরবরাহ করছেন, তারপরে আপনি অবশ্যই তদারকিটা জায়গায় রাখবেন। কিন্তু আমি যেটা দেখছি, আমি বললাম যে তথ্য ভুল হলে এটা সরকারই বলুক। ধরুন একটা পাম্প, আমি একটা উদাহরণ দিই, ধরুন ওনার যে পাম্প আছে, ওনার পাম্প সম্পর্কে আমার ভালো জানা নেই, কিন্তু আমি জেনারেল বলছি, যে পরিমাণ তেল অতীত দিনে পেত সেইটা ওনাকে প্রথমত ঠিক মতো সরবরাহ করা হচ্ছে কিনা, সেইটা সরবরাহ করার পরে হ্যাঁ এখনকার পরিস্থিতি অনুযায়ী যদি এটা বেড়ে যায়, মজুদদের অনুপ্রবণতা থাকে, তাহলে সরকার তদারকি করতে হবে। রেশনিং অলরেডি যেটা করছে বন্যটা, সেইটা দেখার পরে ওনাকে অভিযুক্ত করা যাবে, আমার কথা পরিষ্কার। কিন্তু তার আগে এই তথ্যপত্রের ঘাটতিটা এবং সরকারি অ্যাপ্রোচটা একটা সংকট তৈরি করেছে। আপনি দেখুন, আমি যে তথ্যের কথা বললাম এটা তো আমি পত্রিকার পাওয়া, ওইটা বলে সরকার বলছে আবার রেশনিং করলো। তাহলে আপনার একটু মেলে, যখন বলছে পাম্প যেখানে খুশি চাইলে দেবো, পর্যাপ্ত আছে, উপচায় পড়ছে, তারপরে যেহেতু আপনি রেশনিং করেন, তাহলে মানুষ তো আশ্বস্ত হতে পারে না। তাহলে আমি দেখি প্রথমত মানুষ আশ্বস্ত হয়নি, এটি একটি ব্যাপার। আর একটা হচ্ছে প্রথম থেকেই এইরকম একটা প্রচারের মধ্যে ছিল যে দাম যেন বাড়ছে, আর দাম বাড়ার কথা হলে বোঝেন আপনি অটো কিছু মজুদদার তো থাকবেই। যদিও এখনকার বাস্তবতা এরকম, যেটা দেখলাম পেট্রোল বা অকটেন, এইটা দাম বাড়া না বাড়ার ক্ষেত্রের থেকে আমি বলছি দাম একটু বাড়ালেন বা কি করলেন, আমাদের কাছে সবচেয়ে বড় সংকট দেখি আমরা হচ্ছে যে ঢাকার রাস্তায় যানজট, এইটা দেখছি, কিন্তু সবচেয়ে বড় সংকট যেটা আলোচনার বাইরে থেকে যাচ্ছে সেটা হচ্ছে কৃষিতে ডিজেল, তার ব্যবহার, মৎস্যজীবী তার মাছ আহরণের জন্য, যেটা আমাদের এইগুলোর সাথে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন অন্যগুলো জড়িত, যেটা আমাদের কিন্তু বড় সংকট তৈরি করতে পারে। অলরেডি সংকট হচ্ছে, আপনি দেখবেন। কিন্তু আলোচনায় ওই জায়গায় থাকার ক্ষেত্রে আমি মনে করি যে দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার অবশ্যই ডিজেলের ব্যাপারটা বিবেচনা করা দরকার ছিল। কারণ আমাদের এই যে সরকার বলে ভর্তুকি, যে সরকার ভর্তুকি দেয় আর কে, সরকার তো আর ব্যক্তিগত কোনো টাকা দিচ্ছে না, আগের সরকারও দিত না, জনগণেরই টাকা, জনগণের ট্যাক্সের টাকা, বা যদি কোত্থেকে ধার করে নিয়ে আসে ভবিষ্যতে সুদ সহ পরিশোধ করতে হবে, জনগণকে পরিশোধ করতে হবে। কিন্তু জনগণের স্বার্থ দেখে এই কাজটা করতে হবে। আমার এই পয়েন্টে শেষ বক্তব্য হচ্ছে, এখনো সময় আছে। আমরা এটা নিয়ে অভিযোগের থেকে মনে করি যে আজকে এই যে জ্বালানি, এটা তো একটা অনিবার্য বিষয়, এবং জ্বালানি সংকট তৈরি, বিশেষ করে কৃষি শিল্প, এইখানে সংকট তৈরি হওয়া মানে আমাদের পুরো কি বলবো যে সমস্ত কিছু ভেঙে যাওয়া। আর এই যে এমনি তো মানুষ জানেন যে অতীত দিনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার, তারপরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সময় তো দরিদ্র প্লাস হয়েছে, বেকারত্ব প্লাস হয়েছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। তো এখন যদি আবার কৃষি শিল্পে নতুন করে সংকট হয় এবং যদি উৎপাদন খরচ বেড়ে যায়, মানুষ কিন্তু তার ভুক্তভোগী হবে। সামনে কোরবানি ঈদ, এইবার ঈদটা যেভাবে পার হলো, আগামীতে এটা একটা নতুন ধরনের সংকট হবে। তবে আমি মনে করি সরকারকে আর দেরি না করে হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। আর এই কথাটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, পেট্রোল পাম্পের সংকট দূর করার জন্য নজরদারি করুক। কিন্তু ওনারা 1 নম্বরে বোধহয় নিয়েছেন, আমি বোধহয় বলছি যা দেখলে বুঝি নজরদারি, তার থেকে আগে করতে হবে যারা পেট্রোল পাম্প পরিচালনা করে তাদের সাথে কথাবার্তা বলা, তাদের সাথে কথাবার্তা বলে পথ নির্ধারণ করেন, তারপরে তদারকি করা। তাহলে হয়তো এই সংকট উত্তরণে আমরা একটা পথ খুঁজে পাবো। জি, আমরা পথ খোঁজার চেষ্টা করব। আসলে এই পথ খোঁজার জন্যই আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা আসছি, আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আমরা কথা বলছি পাম্পে তেল নেই, ভোক্তার দুর্ভোগ বাড়ছে, জ্বালানি ব্যবস্থাপনায় কোথায় সমস্যা। আপনার কাছে চলে আসতে চাচ্ছি জনাব নাজমুল হক, আপনি একটি অবস্থান ধর্মঘটের একটি বিষয় কিন্তু তুলে ধরেছেন। আমরা যদি সেই দিকে যাই, 2023 সালে কিন্তু কোনো আসলে এরকম আন্দোলন বা ধর্মঘটের কিন্তু ব্যাপার ছিল না। তখন যদি আসলে ঠিকমতো যানবাহন বা আপনি রাইড শেয়ারিংয়ের যে বিষয়টি তুলে ধরলেন সেটি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান ছিল, তাহলে তখন যদি স্বাভাবিক থাকে 2026 সালে এসে সেটি অস্বাভাবিক কেন? 2023 তো অনেক আগের কথা, 3 বছর আগে। তখন কি এত শেয়ার রাইডিং ছিল? এটা নতুন। রাইড শেয়ারটা তো বাংলাদেশে একটা নতুন একটা ইন্ট্রোডিউস হয়েছে। প্রতিদিন এটা রাইড শেয়ারিং বাড়ছে, গাড়ির সংখ্যা প্রতিদিন। ধরেন এটা আমরা পেট্রোল পাম্পের থেকে আমরা দেখতে পাই যে একজন ছাত্র, সেও এখন তার কলেজ ইউনিভার্সিটি টাইম শেষ হলে সে শেয়ার রাইডিংয়ে নেমে পড়ে। উবারও ঠিক তাই। উবারে আমরা দেখেছি অনেক ভালো চাকরি করে, শিক্ষিত, ইউনিভার্সিটিতে পড়ার ছেলে, সেও যখন একটু সময় পায় সেও ওই উবারে শেয়ারিং করে। তো ইনফ্যাক্ট মানুষের দৈনন্দিন জীবনের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটাবার জন্য নানা চেষ্টা করে, এবং শেয়ারিং একটা ভালো জিনিস, সারা পৃথিবীতে আছে এটা। তো আপনি এটা দিন দিন তো বাড়ছে। তো আপনি যদি 3 বছর আগের হিসাব এখনকার সাথে করেন তো মিলবে না, তো কখনো মিলবে না। আর আমি যে বলেছি যে এটা আমাদেরকে, আমার আগের কথাটা বলার উদ্দেশ্যটা হলো, গভর্নমেন্ট আমাদেরকে মানদণ্ড নির্ধারণ করেছেন 2025-এ আমি কি সেল করছি। তো 2025টা আনরেস্ট ছিল না ভাই। 2025 তো এই যতগুলো দল আছে, রাজনৈতিক দল, সবাই নির্বাচন চাই, এইটা চাই, সিটি কর্পোরেশন না মেয়র চাই, এই চাই, এগুলো নিয়ে আনরেস্ট, পুরো ঢাকা সব আনরেস্ট হয়েছে, চিটাগং, ঢাকা, সিলেট, বগুড়া সবই। তো ওই সময় তো গাড়ির মুভমেন্ট অনেক কমে গেছিলো। তো আপনি ওই সময়ের মুভমেন্ট কম, আর এখন হলো এই নির্বাচনের পরে আপনি ধরেন অনেকে গাড়ি কিনেছে, একটা প্রত্যেকটা সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে গাড়ি বা লাক্সারি যে জিনিসপত্র কেনাকাটা হয় এটা বেড়ে যায়। আমি ব্যবসায়ী হিসেবে এটা আমি বলতেই পারি। তো অ্যাকচুয়ালি ওই হিসাবটার মধ্যে গল্প, আপনি যেটাকে হিসাব ধরছেন ওই হিসাবটাই ভুল হিসাব। আপনি 2025-এর হিসাব কেন করেন এখন? কারণ ওই সময়টা তো আর এই সময় এক নয়। আরেকটা জিনিস দেখেন, আমি যেটা বুঝি, বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন তারা অত্যন্ত আন্তরিক এই সমস্যার সমাধানের জন্য। আমি কিন্তু সরকারকে দোষারোপ করছি না, আমি বলছি যে এই যে সাপ্লাই চেইনের ম্যানেজমেন্টে যার দায়িত্ব আছেন, সাপ্লাই চেইনে, কারণ এটা তো আমি হিসাব করে আপনাকে দেখিয়ে দিলাম যে আপনি ঢাকায় শুধুমাত্র এই মোটর সাইকেল এগুলোর জন্য 600 টন অক্টেন দরকার। সারা বাংলাদেশে আপনি 1500 টন অক্টেন দিচ্ছেন। ওইখানে তো মোটর সাইকেলের বাইরে গাড়ি, মাইক্রোবাস, জিপ, সাধারণ বাইক আর এগুলো আছে না। তা আপনি 14 থেকে 1500 টন তেল সারা বাংলাদেশে দিচ্ছেন। তো আপনি এইটা দিয়ে কিভাবে সামাল দিবেন? যদি সামাল দিতে পারেন দেন, আমাদের কোনো সমস্যা নেই। মার তো ওনারা খাচ্ছে না, মার গালিগালাজ তো খাচ্ছি আমরা, পেট্রোল মালিকরা। এখন এটা তো বিপিসির মজুদ ব্যবস্থাপনায় কোনো ঘাটতি কি আছে বলে আপনি মনে করেন? না, সরকারের মজুদ ব্যবস্থাপনায় ঘাটতি তো নাই, বরঞ্চ প্রিন্স সাহেব তো বললেন, আজকে পত্রিকায় দেখলাম যে বিপিসির যতগুলো স্থাপনা আছে ডিপো চিটাগংয়ে, সব প্লাস হয়ে এখন জাহাজ নাকি সাগরে ভাসতেছে, আনলোড করতে পারতেছে না, পত্রিকার খবর। তো প্লাস এই কয়েকদিন আগে আবার এইটাও আসছে, ওনাদেরই কিছু বক্তব্য আসছে যে আমাদের সারপ্লাস আছে এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মজুদ আছে। তাইলে আপনার সর্বদিন সমস্যা কি? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, গতকালকে এক উপদেষ্টা মহোদয়কে দেখলাম, উনি বললেন 3 গুণ চাহিদা। ভাই আপনি তো 3 গুণ কেউ চায়নি আপনার কাছে, আপনি 3 গুণের দরকার নাই, আপনি বর্তমান চাহিদাটাই দেন না। আপনি গত বছরের চাহিদার তেলের দিচ্ছেন 20% বৃদ্ধি করছেন অক্টেনে, ডিজেল আর পেট্রোল দিচ্ছেন 10%। তো আপনি সেটা তো গত বছরের চাহিদা দিচ্ছেন, বর্তমান চাহিদা তো হিসাবেই ভুল করছেন। আপনি হিসাবটা করে আপনি সবগুলো পাম্প ওপেন করে দেন। পাম্পে তো আপনি মনিটরিং কি, আপনি শুনে আশ্চর্য হবেন, প্রত্যেকটা পেট্রোল পাম্প ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ, বিপিসি, ওয়েল কোম্পানি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ঢাকা ডিসি, ওনারা ওই মনিটরিং করতে থাকেন সকাল, দুপুর, রাত্র। একজন ট্যাগ অফিসার নিয়োগ করছেন, আপনারা এটা জানেন। সারাদিন ওই ভদ্রলোক বসে থাকে, ওনার সামনে গাড়ি আনলোড করা হচ্ছে এবং পাম্প যখন বন্ধ হয় ওনার সামনে বন্ধ করা হচ্ছে। উনি ট্যাঙ্ক ডিপ নিচ্ছেন, কি সেল করছি মিটার ডিসপেন্সারি মিটার রিডিং নিচ্ছেন, টাঙ্কিতে দেখছেন, প্লাস ম্যানেজ করে দেখছেন ঠিক আছে কিনা। এরপরে পাম্পে যাবে কোথায়? তারপরে যদি কোনো পাম্প যাওয়ার চেষ্টা করে, বা জাস্ট ক্যাচ দেম এন্ড পুট দেম জেল, যে কোনো শাস্তি দিবে সরকার, আমরা তাদের সাথে আছি।
জি, ধন্যবাদ। আসি আপনার কাছে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি। উনি যেরকমটা বলেছেন, সরকার কিন্তু অনেক সহায়ক বা অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন। কিন্তু আমরা যেরকমটা দেখেছি যে সরকারের উচ্চ পর্যায়ে যদি আমরা দেখে থাকি, সেখান থেকে বলা হয়েছে তেলের দাম বাড়ানো হবে না এবং নানা নাটকীয়তার পর কিন্তু ৫ দিন আগে তেলের দাম বৃদ্ধি পেল। কিন্তু তেলের দাম বৃদ্ধি পেলেও গ্রাহক ভোগান্তি কিন্তু সেই জায়গায় আমরা কম দেখতে পাচ্ছি না। এটির পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে আচ্ছা, আমি করেন? এই কথা বলার আগে আপনি আগেরটার সাথে যে এই যে সংকটের আমি 3টা পয়েন্ট তুলি, সময়ের জন্য হয়তো ব্যাখ্যায় আমি যাব না। একটা হচ্ছে আমাদের বিবেচনায় প্রথমত বিপিসির তথ্য যথাযথ না, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ বিপিসির তথ্য, প্রকৃত তথ্য যদি যথাযথ হতো তাহলে অনেক সংকট দূর করার ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করে তারা ভূমিকা পালন করতে পারতো বা আমরাও বাইরের থেকে এটা বুঝতে পারতাম। দ্বিতীয়ত, বাংলাদেশে আপনারা দেখবেন এশিয়ার এই দেশগুলোতে তাকালে আমাদের মজুদের পরিমাণ সর্বনিম্ন, যেখানে চাহিদা অনেক বেশি। তাহলে আমাদের এই পথ খুঁজে বের করতে হবে কিভাবে আমরা মজুদ করতে পারি। যেমন এইবার ধরেন খবর বেরোলো যে মাতার বাড়িতে আমাদের যে এইটা প্রজেক্টটা তৈরি হয়ে গেছে 8,000 কোটি টাকা ব্যয়, যদি তথ্যটা যথাযথ হয় ওইখানে নাকি সক্ষমতা অনেক বেশি, কিন্তু সেইখানে কোনো তেল রাখার কাজটা করে নাই। আমি এই সরকার না, আমি অতীত দিনের সরকারের কথা বলছি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার। তা আমি বলছি আমি আগে কোনো দোষারোপের না, আমি যদি এই জায়গাগুলো তাহলে একটা উন্নত করতে হবে। আমার বিবেচনায় প্রথমে কারেক্ট তথ্য দিতে হবে, দ্রুত হচ্ছে আমাদের মজুদের পরিমাণ বাড়াইতে হবে, তার জন্য জায়গা খুঁজে নিতে হবে, না হলে কিন্তু নেই। আরেকটা কথা বলি, ধরুন এইবার যে যুদ্ধ, তার জন্য যে সংকট হয়েছে এটা দেখছি এটা ইমিডিয়েট, কিন্তু প্রধান সংকট আমাদের বিবেচনা, কারণ আমরা এটা নিয়ে অনেক দিন ধরে দীর্ঘদিন আন্দোলন করি, অনেক দিন ধরে। তাতে আমরা যেটা বুঝি যে আমাদের জ্বালানিকে আমদানি নির্ভরতার উপরেই সামনে নিয়ে আসা হয়েছে। এত আমদানি নির্ভরতার উপরে থাকলে আপনি কিন্তু সংকটে পড়বেন। এখন তো দেখেন আলোচনায় চলে আসছে মোটরসাইকেল গাড়ি, এর সাথে তো বিদ্যুৎ উৎপাদন জড়িত, সার কারখানা জড়িত, আমি কৃষির কথা বললাম, অনেক বিষয় আছে। তাহলে ভবিষ্যতে যাতে আমদানি নির্ভরতা আরো কমিয়ে আনতে পারি, নবায়নযোগ্য জ্বালানি সহ বাংলাদেশের নিজস্ব গ্যাস, বায়ু, পানি, বিদ্যুৎ, সূর্য, সেই রকম একটা জায়গা থেকে বিকল্প জায়গা করতে পারি এবং জ্বালানির প্রতিটি কোণার সদ্ব্যবহার করতে পারি, এইটা দেখা খুবই জরুরি বলে আমরা মনে করি। তাই ছাড়া কিন্তু এই সংকট উত্তরণ ঘটাতে পারবেন না। যুদ্ধের কারণে হয়েছে তা না, যুদ্ধ না থাকলেও আপনি দেখবেন এই সংকট একটা অনিবার্য ছিল সেই জায়গায়। বিদ্যুৎ নিয়ে তো এখনো আমরা কিন্তু বাস্তব বুঝছি না, গ্রাম অঞ্চলে সংকট, কয়দিন পরে দেশে সংকট বুঝবো। এইবার আসি যে কথাটা বললেন যে এইটা নিয়ে ওই যে যেটা সরকার, আমি ঠিক জানি না যে সরকার কয়দিন আগে ক্ষমতায় আসলো, কিন্তু তারা তো একটা রাজনৈতিক সরকার, এই ভুলগুলো কেন করলো, কেন এই ধরনের শব্দ চয়নের মধ্যে গেল, কেন জনগণকে তারা আরো বেশি কারেক্ট তথ্য দিল না, কেন মালিক সমিতির সাথে কথা বলে যে এই অবস্থায় কিভাবে বিকল্প আমরা ম্যানেজ করব সেই কাজটা করলো না, আমি সেই জায়গায় দেখতে পেলাম না। আমার কাছে মনে হয় তারা অস্থিরতায় ভুগলো, অস্থিরতায় ভোগার কারণেই এই সংকটটা আরো তীব্র হয়েছে। তা আমি মনে করি এই শিক্ষাটা তাদের নেওয়া দরকার। কিন্তু দেখেন এই যে দাম বৃদ্ধির অভিঘাত এখনো কিন্তু আসা শুরু করে নাই। আপনি দেখছেন না যে বাস মালিকরা অলরেডি 60%-এর বেশি দাবি করে বসে আছে, লঞ্চ মালিকরা ডাবল দাবি করে বসে আছে। আপনি পরিবহন, আমরা এই যে আপনার স্টুডিও যেখানে জানেন, আমি এই যেদিন দাম বাড়লো পরের দিন আমরা যে অঞ্চলে থেকে এর থেকে কাছে, সেইখানে দেখলাম একটা জিনিসের দাম মানে যেখানে 60 টাকা ছিল পরের দিনই ওইখানে 10 টাকা বেড়ে গেল। কেন? বললো যে কারণ বাজারের দাম আজকে 10 টাকা বেশি নিয়েছে। কি জন্য? পরিবহনের খরচ বেড়ে গেছে। হ্যাঁ, আপনি তো এ ধরনের উৎপাদন খরচ বাড়বে, সবটাই কিন্তু জনগণের কাঁধে চাপবে। তা সেইটা যদি সরকার উপলব্ধি না করে, সরকার যদি মনে করে এই শহরে কিছু মানুষ এবং যাদের পকেট ভারী আছে তাদের পকেট থেকে কিছু গেলে অসুবিধা নেই, সেটা যদি ভাবে, এটা খুব ভুল করবে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষের পকেট কিন্তু পাতলা এবং দীর্ঘদিনে আপনি দেখবেন এই যে আলু, পেঁয়াজ, রসুন, এই ধরনের যারা চাষি, আমাদের প্রিয় কৃষকরা, তারা কিন্তু ফসলের দাম পায়নি, সুতরাং তাদের পকেট কিন্তু পাতলা। এই পকেট পাতলা মানুষ যখন আরো বেশি টান পড়বে, নতুন সংকট হবে। এরকম কি একটি ব্যাপার কি চলে আসতে পারে যে সরকার আসার পরপরই আসলে দাম বৃদ্ধি পেয়েছে, এই শঙ্কা থেকে আসলে সরকার এরকম স্টেটমেন্ট দিয়েছে বলে আপনার প্রথমে তো তাই। আপনি ওইটা ব্যাপারে আমি যতদূর বুঝেছি, প্রথমে সরকার চাইনি, যা বোঝা যায় যে না ঠিক আছে, দাম না বাড়ায় আমি সংকটের সমাধান করতে পারি না, আমি মনে করি খুবই কারেক্ট পদ্ধতি ছিল। পরে যখন দাম বাড়ালো, আমার অভিযোগ হচ্ছে একবারে যে পরিমাণ দাম বেড়েছে এটা প্রয়োজন ছিল না, এইটা কারেক্ট হয়নি।
আমরা শুনছি পেট্রোল অকটেন বাংলাদেশ, আচ্ছা তারপর আমার ব্যক্তিগত মত বলতে পারি, ঠিক আছে পেট্রোল অকটেন তার ভোক্তা কারা আমরা জানি, সেইখানে বাড়াইলে বাড়াও, কিন্তু ডিজেলের জায়গায় এখানে সাবসিডি দিয়ে নিয়ে আসতে হবে। আমি একটা তথ্য আপনাকে বলি, এটা আমি মনে করি যে আপনারা একদিন বিপিসির লোক নিয়ে আসেন, তাদের সাথে কথা বলে প্রচার করেন। বিপিসি কিন্তু বিগত বছরগুলোতে প্রতি বছরে তারা লাভ করে, গত বছরে তো তারা প্রায় 5,000 কোটি টাকার উপর লাভ করছে, সম্ভব মানে এই উনি বলছে আরো বেশি। তাহলে এই যে লাভ তারা করে, তা লাভ করলো কি জন্য, এই টাকাটা রাখছে কি জন্য? বিপিসি কি তারা ফিক্সড ডিপোজিট করে তার খালি ওইখান থেকে বোনাস টোনাস এই কাজগুলো করছে? আমরা তো সেইটা চাই না। তাহলে এই যে লাভ যখন করলো, এটা তো এখন আমাদের গরিব কৃষক সাধারণ মানুষ তাদেরকে সাবসিডি দিতে হবে। তা সরকার ঠিকই বলেছেন, প্রথমে ভেবেছিল এটা করবো না, কিন্তু পরে আমি জানি না অজানা কারণে সরকার হঠাৎ করে যে পদক্ষেপে গেল, এত দাম বাড়ানো, এই পদক্ষেপ যথাযথ হয়নি। আমি এইখান থেকে দাবি করব বিশেষভাবে জনস্বার্থ বিবেচনা করে ডিজেলের দাম কমানো হবে এবং শিল্প এবং কৃষিতে যাতে পর্যাপ্ত যা প্রয়োজন সেটা যাতে সরবরাহ থাকে, সেই কাজটা তাদের করতে হবে। তাই না হলে কিন্তু জনস্বার্থ রক্ষিত হবে না। এইটাকে নানা লোক নানাভাবে ব্যবহার করবে, এইখানে মালিককে বা অন্যকে দোষ দিয়ে কেউ কিন্তু শেষ বেলায় পার পাবে না। জি, আসি আবারও। আমরা আসলে সমস্যার দিকে আমরা ফোকাস করেছি, সমস্যা কি কি হতে পারে। সমাধানের প্রশ্নে যদি যাই আমরা, তাহলে সেই সমাধানে যদি যাই, আপনি আসলে সরকারের কাছ থেকে কি আসলে এক্সপেক্ট করেন, আপনার এক্সপেকটেশন কি রাখতে পারেন, সেই প্রসঙ্গে একটু সংক্ষেপে জানতে চাই। হ্যাঁ, এটার এক্সপেকটেশন শুধু না, এটা করতেই হবে, যেটা আমি বুঝি আর কি, সরবরাহ বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে, কিন্তু সরবরাহ বৃদ্ধির সাথে সাথে গভর্নমেন্টের মনিটরিংটা সিরিয়াসলি করতে হবে, যাতে এটা মিস ইউজ না হয়। এবং সরবরাহ শুধু 2-4-10টা পেট্রোল পাম্পে না, সব পেট্রোল পাম্পে, এবং যে সমস্ত পেট্রোল পাম্প বন্ধ সেই পাম্পগুলোকে চালু করতে হবে। আপনি শুনে আশ্চর্য হবেন, গ্রামেগঞ্জে বা শহরের বাইরে, ঢাকার বাইরে, আপনার মফস্বল শহরগুলোতে এমনও পাম্প আছে মাসে মাত্র 1-2 বার তেল দেয়। তো ওই পাম্পগুলো তো বন্ধ। এই সবগুলো পাম্পকেই আপনার সচল করতে হবে। সেই সচল করার জন্য যে পরিমাণ তেল দরকার সে, এবং সিটি যেগুলো মানে কি পয়েন্টের যে সমস্ত পেট্রোল পাম্প, ওই সমস্ত পেট্রোল পাম্পের বাইরে যে সমস্ত পেট্রোল পাম্পগুলো আছে, আমরা ব্যবসায়ীরা শুধু বাংলাদেশের সবার চরিত্র তো ভালো না, এই জন্য নজরদারিটা জোরদার, এবং যারা নজরদারি করবেন তাদের স্বচ্ছতা এবং সততা নিশ্চিত করতে হবে, তারা যেন আবার পারচেজ না হয়ে যায়। এটা চিন্তা করে আপনি সরবরাহটা বাড়িয়ে দেন, 2 দিনে সব ঠিক হয়ে যাবে, 2 দিন। জি, আমরা সে ব্যাপারে আশাবাদী। আপনার কাছে একদম সংক্ষেপে জানতে চাচ্ছি, এই যে তেলের দাম বাড়ালে যে ভাড়া পরিবহনের একটি বৃদ্ধি পাওয়ার যে একটি সংকটের কথা আপনি বলেছেন, সেটি আসলে সমন্বয় কিভাবে করা যেতে পারে, সেই প্রসঙ্গে একদম সংক্ষেপে। আমার প্রথম পয়েন্ট হচ্ছে যে এই যে বৃদ্ধি, এইটা তো পার্মানেন্ট, এটা ভাবার কোনো কারণ নেই। যুদ্ধটা যদি কি বলে যে অলরেডি তো যা চলছে তাতে দাম কমে যাওয়ার কথা, মাঝে একদিন আপনি খেয়াল করছেন দাম কমে গেছিল, ওই সময় কিন্তু যে সমন্বয়ের কথা বলা হয় তাতে কিন্তু পেট্রোল অকটেনে 5 থেকে 8 টাকা কমানোর কথা ছিল। সুতরাং এইটা পার্মানেন্ট ধরার কোনো কারণ নেই। সুতরাং এই মুহূর্তে বৃদ্ধি না করে কিভাবে আগানো যায় সেটা দেখতে হবে। আর যদি কখনো সমন্বয় করতে হবে সেটা যৌক্তিক করতে হবে, মানে এইটা মালিকদের দাবি অনুযায়ী করা যাবে না। এইটা একটা, আমি শেষ সময় নাই বলে আরেকটা কথা বলি। দেখেন, যদি আমরা প্রকৃতপক্ষে কিছুটা সংকটে তো আছে, আরও যদি সংকটে পড়ি, যে রেশনিংয়ের কথা বলা হয় এই পদ্ধতি না, ধরেন কথার কথা যে আমরা গণপরিবহন বাড়াতে পারি, আমাদের এইখানে সরকার সচিবালয় থেকে শুরু করে কিভাবে করব, আমাদের অন্যান্য যানবাহন সেটা করতে পারি আমরা প্রয়োজনে, যদি এরকম সময় আসে। ওই যে অনেক দেশে চলে না যে একটা সংকটে আমরা একদিন গাড়িতে জোড় সংখ্যা আর একদিন বেজোড় সংখ্যা, মানে আমি বলছি যে নানা পদ্ধতি ব্যবহার করতে পারি, কিন্তু সেটা কখন পারবেন যদি জনগণ বোঝে যে না প্রকৃত সংকটে আছে। এবং উনি শেষে যে কথা বললেন মনিটরিংয়ের নামে 2 নম্বরই যাতে না হয়, স্বচ্ছতা জবাবদিহিতা থাকে, তখন জনগণও কিন্তু ওই দায় পালন করতে পারবে, অসুবিধা নেই। আমরা কৃষি এবং শিল্পকে ধ্বংস করতে দেবো না, কিন্তু চলাফেরার ক্ষেত্রে দরকার হলে আমরা ওই ধরনের সাশ্রয়ের জায়গা করব। কিন্তু সরকারকে আস্থায় নিতে হবে যে একজন সাধারণ মানুষ মানছে, কিন্তু দলীয় কর্মী মানছে কিনা, আমলারা মানছে কিনা, অন্যরা মানছে কিনা। সরকারের বড় বড় গাড়ি যেখানে কি বলবো যে বড় পেট্রোল খায়, বড় অকটেন খায়, এখন সেই গাড়িগুলো হচ্ছে বন্ধ করছে কিনা, তাকে এইরকম একটা জায়গায় এসে এই ধরনের সংকট সমাধানেও যদি সে জনগণের সমর্থন চায়, আমার ধারণা তথ্য নিশ্চিত করলে জনগণ এই সংকটে যাবে না। তো জনগণ নিশ্চিত করতে হবে আমি তোমার উপরে বোঝা কমাবো, বিশেষ করে সাধারণ মানুষের উপরে। সেই জায়গাতে সরকার স্বচ্ছতা জবাবদিহিতা এবং সব কাজে জনগণের অংশগ্রহণ, এক্ষেত্রে জনগণ বলতে আমি বলবো যারা দায়িত্ব পালন করছে তাদের অংশগ্রহণ যদি নিশ্চিত করে এগিয়ে এই সংকট সমাধানের পথে আগায়, তাহলে এই সংকট বেশি দিন থাকবে বলে মনে করছি না। আর ওই কথা বলেই শেষ করি, আমাদের বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে কিন্তু
নজর অবশ্যই দিতে হবে। জি, আমরা সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। খুবই চলমান একটি বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলাম আমরা। পাম্পে তেল নেই, ভোক্তার দুর্ভোগ বাড়ছে, জ্বালানি ব্যবস্থায় কোথায় সমস্যা, সেই সমস্যাগুলোর দিকে আলোকপাত করার চেষ্টা করেছি এবং সেই সাথে সমাধানের কিছু দিকও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।